ওকে, এখন দেখো, আমি তোমাদের কিছু অঙ্ক করতে দেবো। সেই অঙ্কগুলো তোমরা ঠিক মতো করবে। যেমন আমরা লিখলাম যে অঙ্কে লেখা থাকবে, প্রশ্নে কি লেখা থাকবে? প্রশ্নে লেখা থাকবে যে যদি যদি এ, বি ও সি টি হয় সত্য বা টি, এবং এক্স, ওয়াই ও জেড হয় মিথ্যা এফ, তাহলে প্রদত্ত তাহলে প্রদত্ত বচনটির তাহলে প্রদত্ত বচনটির মান নির্ণয় করো, বা প্রদত্ত বচনটির সত্য মান নির্ণয় করো। সত্য মান নির্ণয় করো। এখন আমরা একটা অঙ্ক দিচ্ছি। সাপোজ ধরো 17 নাম্বার যে ম্যাথটা আমি দিচ্ছি সেটা হচ্ছে নেগেশন ডট নেগেশন এক্স ভেল নেগেশন ওয়াই। হ্যাঁ, তাহলে ধরো আমাদের এই অঙ্কটা আছে। এই অঙ্কটা আমরা কিভাবে করব? ধরো পরীক্ষাতে প্রশ্ন আছে এমন ভাবে। তাহলে আহ তোমরা পুরো অঙ্কটা যখন সাজাবে, তখন তোমরা এখান থেকে ধরো আমরা উত্তর লিখছি যে ধরো 17 নম্বর প্রশ্নের উত্তর, 17 নম্বর খাতাতে যখন লিখবে তখন লিখবে 17 নম্বর প্রশ্নের উত্তর। ধরো সাপোজ এটা 17 নম্বর প্রশ্নে এসেছে, 17 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে তুমি লিখবে যে এখানে 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 লিখবে যে এ, বি ও সি হয় টি বা সত্য, আর এক্স, ওয়াই ও জেড হয় এফ বা মিথ্যা। এখন হচ্ছে এখানে লিখবে প্রদত্ত বচন। এখানে কি লিখবে? প্রদত্ত বচন। প্রদত্ত বচনে কি কি আছে? নেগেশন বি ভেল জেড ডট নেগেশন এক্স ভেল নেগেশন ওয়াই। এখন আমরা যদি এটা করি তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের দ্বিতীয় লাইনে শুধু মান বসানো, মানে বসাবো, আর কোনো কিছুই করব না। তাহলে এটা কি হবে? নেগেশন বি এর মান কি? নেগেশন বি এর মান কি? বি এর মান টি। তাহলে টি ভেল জেড এর মান এফ, এফ ডট নেগেশন এক্স এর মান কি? এফ ভেল নেগেশন ওয়াই, ওয়াই এর মান কি? ওয়াই এর মান হচ্ছে নেগেশন এফ। ওকে, এই পর্যন্ত কি বুঝতে পেরেছো? এখন দেখো টি ভেল এফ এ কি হচ্ছে? জি স্যার। টি ভেল এফ এ টি হচ্ছে, আর এর আগে কি ছিল? নেগেশন, এই নেগেশনটা। আর এখন আর ব্র্যাকেট রাখবো না, যেহেতু এই ব্র্যাকেটের মধ্যে একটা মাত্র লেটারে আমরা এসে উপনীত হয়েছি। এইবার ডট, এইবার নেগেশন এফ ভেল। এখনই কিন্তু আমি এফ ভেল নেগেশন এফ এর কোনো কাজ করতে পারবো না, কারণ নেগেশন থাকা অবস্থায় আরেকটার সাথে সূত্র প্রয়োগ করা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে? নেগেশন মার্কার ওঠাতে হবে। নেগেশন মার্কার ওঠানোর জন্য কি করতে হবে? এই নেগেশন এফ থাকলে কি হয়, তার উল্টো টি। নেগেশন এফ থাকলে টি, আর নেগেশন টি থাকলে শুধু এফ। এর আগে আর এফ। নতুন অতিরিক্ত নেগেশন দেওয়ার দরকার নেই। দেখো এখানে কিন্তু আমরা কি করিনি, এখানে আমরা কোনো কিছুই, এখানে আমরা যে এই ফার্স্ট ব্র্যাকেটটা কিন্তু ওঠাইনি, কারণ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখনো টিল নাও, এখনো পর্যন্ত এখানে দুইটা লেটার আছে, এফ এন্ড টি। তাহলে দুইটা লেটার যত সময় না একটা লেটারে পরিণত হবে তত সময় পর্যন্ত আমরা ব্র্যাকেট ওঠাবো না। এখন নেগেশন টি আছে, নেগেশন টি থাকলে কি হবে? নেগেশন টি থাকলে এফ হবে ডট। এখন এখানে নেগেশন আছে, থাকুক, নেগেশন নেগেশনের জায়গায় থাকুক, কারণ আমরা আগে ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজটা করব। এফ ভেল টি তে কি হয় আমরা জানি, এফ এ হচ্ছে শুধুমাত্র ফলস, আর বাকি সব টি। তাহলে এফ ভেল টি তে কি হবে? টি। এফ ভেল জি। টি তে টি হবে, রাইট, এফ ভেল টি তে টি হবে। এখন কি আমি এফ ডট নেগেশন টি এর কাজ করতে পারবো? সূত্র প্রয়োগ করতে পারবো? না স্যার।
নো, আমরা পারবো না, কারণ এর সাথে নেগেশন রয়েছে, তো নেগেশনটাকে ওঠাতে হবে। এফ ডট নেগেশন টি আছে, তো নেগেশন টি থাকলে কি হবে? উল্টো, টি নেগেশন টি থাকলে এফ, আর নেগেশন এফ থাকলে টি। তাহলে এখানে এফ ডট এফ হলো, তাহলে এইটা এই এফ ডট এফ এ আবার কি হবে? আমরা জানি ডটের ক্ষেত্রে শুধুমাত্র টি ডট টি তে ট্রু আর বাকি সব ফলস, তাহলে এখানে এফ ডট এফ, তাহলে এফ ডট এফ এ অবভিয়াসলি কি হবে? ফলস হবে, রাইট? তাহলে এফ ডট এফ এ ফলস, এটা লিখলাম। এখন কি করতে হবে আমাদের? এখানে ছোট করে একটা ব্যাখ্যা লিখতে হবে। আমাদের কি করতে হবে? একটা ব্যাখ্যা আমাদের লিখতে হবে। দেখা যাচ্ছে 4-এর মধ্যে 4 পেতে হলে তোমাকে একটু ব্যাখ্যা লিখতে হবে। তো ব্যাখ্যাটা নিচে লেখার কথা, তো আমাদের একটু জায়গা স্বল্পতার কারণে আমরা এখানে লিখছি। এখানে নিচে নিচে এই জায়গায় ব্যাখ্যা হবে এই অঙ্কের শেষে, তো আমরা এখানেই লিখছি ব্যাখ্যাটাকে। ব্যাখ্যাটা তোমরা যেভাবে লিখবে সেটা হচ্ছে, তুমি লিখবে যে যৌগিক বচনটির, এইটা যে যে একটা যৌগিক বচন, তো যৌগিক বচনটির তুমি লিখবে প্রদত্ত যৌগিক, আমার সাথে সাথে লেখো, বচনটির প্রদত্ত যৌগিক বচনটি একটি, বচনটি হয় সংযৌগিক বচন। প্রদত্ত যৌগিক বচনটি হয় সংযৌগিক বচন, কারণ এটার মূল যোজক কি? এটার মূল যোজক ডট। যদি ভেল থাকতো তাহলে বলতাম বৈকল্পিক বৈকল্পিক বচন। যদি ইকুইভ্যালেন্স থাকতো তাহলে বলতাম সমমানিক বচন। যদি এমপ্লাইজ থাকতো তাহলে বলতাম প্রাকল্পিক বচন। যদি থাকতো আর কি ইকুইভ্যালেন্স, তাহলে বলতাম সমমানিক বচন। হ্যাঁ, তাহলে প্রদত্ত যৌগিক বচনটি হয় সংযৌগিক বচন। হুম। এখন বচনটি বচনটি লেখার পর দ্বিতীয় লাইনে দ্বিতীয় লাইনে এ, এখানে কি আছে? বি জেড এক্স ওয়াই, তার মানে কি বি এক্স ওয়াই জেড প্রদত্ত। দ্বিতীয় লাইনে বি এক্স ওয়াই ও জেড এর মান বসানোর পর মান বসানোর পর সূত্র প্রয়োগে সর্বশেষ লাইনে বচনটি বচনটির মান এফ বা মিথ্যা হয়েছে। স্যার বসানোর পর এটা কি? প্রদত্ত যৌগিক বচনটি হয় সংযৌগিক বচন। বচনটি লেখার পর দ্বিতীয় লাইনে বি এক্স ওয়াই জেড, এখানে কি কে আছে? বি, এখানে জেড এক্স ওয়াই, বি এক্স ওয়াই জেড এর মান বসানোর পর সূত্র প্রয়োগে সর্বশেষ লাইনে মান বচনটির মান কি হয়েছে? সর্বশেষ লাইনে বচনটির মান এফ বা মিথ্যা হয়েছে। অতএব প্রদত্ত বচনটি হয় মিথ্যা। অতএব প্রদত্ত বচনটি হয় মিথ্যা। এইটুকু লিখলে 4-এর মধ্যে আউট অফ 4-এ 4 পাবে। অনেকে শুধু অঙ্ক করে দিয়ে আসো, সেক্ষেত্রে তোমরা 2-3 পেয়ে থাকো। কিন্তু এরকম 3টা স্টেপ, একটা প্রথমে এই যে মান, তারপরে প্রদত্ত বচন, তারপরে হচ্ছে ব্যাখ্যা, এভাবে লিখলে তোমরা ফুল মার্কসটা পাবে। আমার কথা কি বুঝতে পেরেছো? তো দেখা যাচ্ছে আমি এখন তোমাদের যেভাবে অঙ্ক দেব, তোমরা শুধু প্রদত্ত বচন লিখাই মানগুলো দেখায় দাও, কারণ এগুলো লিখতে গেলে অনেক সময় লাগবে। এখন দ্রুত দ্রুত করার জন্য শুধুমাত্র অঙ্ক জি স্যার। লিখে তার নিচে মান বসাবে, কিন্তু পরীক্ষার খাতাতে তো তুমি একবারই করবে। তো এই জন্য পরীক্ষার খাতাতে অবশ্যই ব্যাখ্যাটা লিখবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে আচ্ছা, বুঝতে সমস্যা হলে আমাকে বলবে। সবার কি লেখা শেষ? সবার কি লেখা শেষ? জি স্যার। হ্যাঁ লেখা স্যার। জি স্যার।